সুধী দর্শক, আমি কবিতা দিলাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা, অর্থাৎ যারা প্রবাসী বাংলাদেশি লেখক তাদের লেখা নিয়ে বিশেষ আয়োজন। আর আজকের এই আয়োজনে আমার সাথে অতিথি হয়ে এসেছেন, দেখতেই পাচ্ছেন তিনি একজন সাংস্কৃতিক সংগঠক, লেখালেখির পাশাপাশিও। শেলি জামান খান। আমি দেখতে পাচ্ছি এখানটাতে একটা লেখা তরুণী বেলায়, এই শব্দটা খুব নতুন মনে হলো আমার কাছে। লেখকের 5টা বই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে, তার মধ্যে 3টা উপন্যাস এবং 2টো হচ্ছে গল্প সংকলন। তার লেখা গল্প সংকলন আবর্তন 2020 সালে সমরস বসু সাহিত্য পুরস্কার পেয়েছে। তো শেলি, আম, স্বাগত কবিতার সাথে। কেমন আছেন? ধন্যবাদ কবিতা, আমাকে তোমার এই অনুষ্ঠানে ডেকেছো। আমি খুবই একদম খুব আনন্দ পেয়েছি এবং খুব ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠান। আমি তোমার অনুষ্ঠান প্রায় দেখি, তুমি অনেককে নিয়ে আড্ডা দাও, কথা বলো। তো আমার সৌভাগ্য যে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি, তোমার সাথে আড্ডা দেওয়ার। না, আমারও খুব ভালো লাগছে। আমার অনুষ্ঠানে অনেকেই, আমার দর্শকদের অনেকেরই অভিযোগ আমার অনুষ্ঠান নিয়ে, সেটা হচ্ছে যে আমার অনুষ্ঠানে নাকি আমার নারী অতিথির সংখ্যা খুব কম। তো আসলে সেটা আমার ইচ্ছাকৃত নয়। আমি ইনভাইট করি, আমন্ত্রণ জানাই, কিন্তু নারী অতিথিরা কেন যেন আসতে চান না। তো আহ, যাই হোক, যাদেরকে পাই আমি অবশ্যই খুব গর্ববোধ করি তাদেরকে নিয়ে। এবং আমাদের নারীরা সমাজে যখন খুব ভালো কিছু প্রভাব রাখছে, কোনো বিশেষ কোনো আম, পদে পদে তাদের যে অবদান দেখছি, এগুলো দেখলে আমার নিজেরও খুব গর্ব হয়, তাই না? অবশ্যই আমার হ্যাঁ, আমার আমাদের ভালো লাগবে তো অবশ্যই যে হ্যাঁ। আমাদের মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে কিছু করছে, বা হুম। মেয়েদের তুলে ধরতে বা তাদের পরিচিতিটা আরো সবাইকে জানাতে খুব হুম। ভালো লাগে। তো একটু কিছুদিন আগে পোস্ট দেখলাম, আমার যে অনুষ্ঠান মালা আমি সাজিয়েছি এবারে 21-এর বইমেলা, গত বছর থেকে করেছি এই আম, বিশেষ আয়োজনটা। যারা প্রবাসী লেখক লেখালেখির সাথে জড়িত আছেন তাদেরকে আমার এই শোতে নিয়ে আসি। তো প্রবাসী লেখকরা কিভাবে লিখছেন, তাদের এই যে বিদেশে থেকে তাদের এই জীবনযাত্রার সাথে মানিয়ে নিয়ে লেখালেখি, এইসব বিষয়েই আসলে মূলত প্রশ্ন করে থাকি আমি। এবং আমি দেখছিলাম তুমি একটা পোস্ট করেছো, সেটি হচ্ছে যে 21-এর অমর একুশে বইমেলা হচ্ছে নিউ ইয়র্কে এবং তুমি তার সাথে জড়িত আছো। আমার মনে হয় উত্তর আমেরিকায় বা আমেরিকায় বোধহয় আমি প্রথমবারের মতো হতে যাচ্ছে 21-এ বইমেলা, অমর 21-এ। হুম। তো আমার জানা মতে আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। এখানে আহ, কবি কাজী জহির, উনি এক অনুবাঙাল নামে একটা সাহিত্য সংগঠন করেন এখানে আচ্ছা। সব। তো ওনার এই অনুবাঙালির ব্যানারেই উনি এটা একটা করা বইমেলা করার সব আমাদের সাথে আলাপ করছিলেন যে আয়োজন কি। করেছেন, হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, তো দেখলাম যে আমরা সবাই খুব উৎসাহিত হলাম যে 21-এ বইমেলা যদি হয় এখানে, অমর 21-এ বইমেলা, তাহলে প্রতিবার কিন্তু আমাদের সবার পক্ষে সম্ভব হয় না বাংলাদেশে যাওয়া, ঢাকায় যে 21-এ বইমেলায় অংশগ্রহণ করা। হুম, তো হুম। যারা যেতে পারেন না প্রতি বছর, তাদের জন্য খুব ভালো লাগবে যে 21-এ বইমেলা এখানে হচ্ছে। আর আমাদের নিউ ইয়র্কে তুমি তো জানো যে মুক্তধারা অনেক বছর ধরে, হুম, হুম। দীর্ঘদিন ধরে করে বই আসছে। আয়োজন করে আসছে। এবং গত বছর সে এই মুক্তধারা নিউ ইয়র্ক বইমেলাকে আন্তর্জাতিক বইমেলা হিসেবে একটা প্রস্তাবনা ছিল, এবং এটা এভাবেই স্বীকৃতি পেয়েছে এখন আন্তর্জাতিক বইমেলা হিসেবে। হ্যাঁ, তো হ্যাঁ। ওটা সাধারণত আমরা সেই আন্তর্জাতিক বইমেলাটা গ্রীষ্মের দিকে হয়, সামারে, ওয়েদার তখন ভালো থাকে। তো এখন ফেব্রুয়ারিতে যদি প্রতি বছর আরেকটা বইমেলা হয়, তো বই প্রেমীদের জন্য, লেখকদের জন্য, সবার জন্য খুব উৎসাহিত হবার একটা। হ্যাঁ, খুবই চমৎকার। লেখক শেলি জামান খানের কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে শুরুটা কিভাবে হলো লেখালেখির?
যখন স্কুল কলেজে পড়ি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখনও আমি লিখতাম কবিতা কিংবা ছোট ছোট গল্প, তবে সেভাবে কিন্তু তখন প্রকাশ করা হয়নি। কারণ আমাদের ওই সময়টা কিন্তু যে একটা গল্প কোথাও গিয়ে প্রকাশ করা পরিচিতির একটা ব্যাপার ছিল, তারপরে সংবাদপত্রে যেতে হবে, সম্পাদকদের কাছে নিয়ে যেতে হবে, এই কারণে তখন আসলে ওইভাবে লেখালেখিটার প্রকাশ হয়নি। আমার মনে হয় যে 2010-এ বোধহয় আমি ফেসবুক ওপেন করি। আচ্ছা, যখন এই যে একটা প্ল্যাটফর্ম যে তৈরি হলো সামাজিক প্ল্যাটফর্ম করার জন্য, যোগাযোগ মাধ্যম। এখানে বিভিন্ন কিন্তু অনেক সাহিত্য গ্রুপ আছে। তো ক্যানভাস নামে একটা সাহিত্য গ্রুপ এখানে পেলাম আমি ফেসবুকে, তো ওটা জয়েন করলাম। তো দেখি ওখানে সবাই লেখালেখি করে, গল্প লিখে, কবিতা লিখে। তো আমি ওখানে আমার গল্প লেখা এসব পোস্ট করতে শুরু করলাম, এবং কিছুদিনের মাঝে মনে হয় 5-6 মাসের পরে দেখলাম যে আমারও খুব এই গ্রুপে বেশ পরিচিতি চলে এলো, অনেকেই আমার লেখা পড়ে, মন্তব্য করে। তো এটা একটা খুব পজিটিভ দিক আর কি লেখালেখি আমার মনে হলো এই প্ল্যাটফর্ম গুলো, যে আমি যখন একটা গল্প আমার পোস্ট করি এখানে, আমাকে কিন্তু কারোর কাছে যেতে হচ্ছে না আমার গল্পটা ছাপাবা কিনা। গল্প আমি, এবং সাথে সাথে কিন্তু আমি আমার পাঠকদের ফিডব্যাক পাচ্ছি যে গল্পটা ভালো লেগেছে বা এরকম হলে ভালো হতো, বা এত মানে পাঠক এবং লেখকের খুব সরাসরি সংযোগ হয় এখানে, যে কথা হচ্ছে, গল্প লিখছি, উৎসাহ পাচ্ছি। এরকম করে করে দেখলাম যে ভালোই একটা মানে পরিচিতি হয়ে গেল, অনেক বন্ধু বান্ধব হয়ে গেল, অনেক লেখকের সাথে এরকম আমার মতোই অনেক নতুন লেখক এখানে এই প্ল্যাটফর্মে লিখছে। তো সবার সাথে একটা পরিচিতি গড়ে উঠলো, এবং সেটা থেকে আগ্রহটা শুরু হলো। এবং আমি কিন্তু বলতে দ্বিধা নেই, ধরতে গেলে আমি কিন্তু আসলে ফেসবুকের লেখক হিসেবে পরিচিত না। সেটা সেটা কিন্তু আসলে খারাপ কিছু নয়। এটা হচ্ছে যে কারো মুখোমুখি হতে হচ্ছে না, কারণ লেখা ছাপার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে না, তাই না? এবং এই যে গ্রুপগুলো, যারা সাহিত্যের যে গ্রুপগুলো যারা পরিচালনা করছেন, তারাও কিন্তু অভিজ্ঞ এবং তারা লেখালেখির সাথেই জড়িত, এবং হ্যাঁ, তারা দেখেই কিন্তু প্রকাশ করছেন। আমি তো বেশ, হ্যাঁ, এবং লেখার অভ্যাসটা, বিশেষ করে আমরা এখন যে যুগে বসবাস করছি, লেখালেখির অভ্যাসটা তো সবার, পড়ার অভ্যাসটা, বিশেষ করে পড়ার অভ্যাসটা চলেই গেছে, তাই না? কিন্তু আমরা যে এই যে ফেসবুকের মাধ্যমে যে মাধ্যমটা পেয়েছি, সেই মাধ্যমের কারণে কিন্তু আমাদের এখনো পড়ার অভ্যাসটা কিন্তু আছে। যদিও আমরা বই পেলে বই কিনছি, দেশ থেকে আনাচ্ছি, বা এখানে রকমারি ডট কম আছে, বিভিন্ন ভাবে আমরা সংগ্রহ করছি, তারপরও এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা কিন্তু আমাদের পড়ার একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, তাই না? কারণ হচ্ছে কি, যখন আমি যেখানেই যাচ্ছি আমার হাতে আমার ফোন থাকে, আমি যে কোনো সময় হয়তো আমি ট্রেনে যাচ্ছি বা কোথাও বসে আছি, ওই সময়টা কিন্তু আমি পড়তে পারি এবং লিখতেও পারি। সেটাই, যাদের লেখালেখির একটা মানে আগ্রহ আছে বা লিখতে ভালোবাসে, তাদের কিন্তু একটা যে কোনো সময় সে যে কোনো জায়গায় বসে লিখতে পারতেছে। 2018 সালে এটা আমি প্রকাশিত হয়েছে আমার প্রথম উপন্যাস আমি কাদম্বরী। তো আমি 2016-তে আমি প্রথম ক্যানভাসে আমি কাদম্বরীর একটা পর্ব লিখেছিলাম। তো আমার প্ল্যান ছিল, আমি আসলে কোনো প্ল্যান করিনি, ওই একটা পর্ব লিখেছিলাম, ভাবলাম যে এটাই হয়তো আমার প্রথম এবং শেষ, মানে জাস্ট একটা পর্ব কাদম্বরীকে নিয়ে। কাদম্বরী বলতে কি তুমি আমাদের মানে কি বার্তা দিতে চেয়েছো এখানটাতে? এটা হচ্ছে আমি রবি ঠাকুরকে নিয়ে যখন মানে পড়াশোনা করতাম বা তাকে জানার, মানে রবি ঠাকুর হলেন আমার প্রিয় একজন লেখক, কবি, এবং মানুষ হিসেবেও আমি তাকে খুব পছন্দ করতাম, দেখতে খুব সুন্দর। আমি মনে হয় আমি তরুণী অল্প বয়সের সময় তার এরকম সুন্দর একজন মানুষ দেখে তার প্রেমেও পড়ে গেছে, যে এত সুন্দর সে দেখতে, এবং তার লেখালেখি, কবিতা, গান, মানে কোনো সব দিকেই তাকে মানে সে আমাকে আকর্ষণ করে, আকৃষ্ট করে। সেটাই,
হুম। তখন আমি মানে রবি ঠাকুর সম্পর্কে অনেক জানার চেষ্টা করলাম, পড়তাম তার বই পেলে, তার জীবনী। তখন আমি দেখলাম যে কাদম্বরী দেবী তার নতুন বউঠান, মানে তার বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী। তখন কাদম্বরী চরিত্রটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। নাড়া দিল। হুম হুম। তার ওই ঠাকুর বাড়িতে বউ হয়ে আসা, তারপরে রবি ঠাকুরের সাথে তার সখ্যতা। তারা দুজন মোটামুটি সমবয়সী ছিলেন, কাদম্বরী সম্ভবত 2 বছরের বড়। তারা দুজন একসাথে বেড়ে উঠেছেন ঠাকুর বাড়িতে। একসময় তারা খুব ঘনিষ্ঠ বন্ধু হন, হুম হুম। যদিও তিনি সম্পর্কে বৌদি। এবং আমরা জানি, বা আমি যতটুকু, আমি যত আগ্রহ নিয়ে এই জিনিসগুলো জানার চেষ্টা করলাম, পড়তে গেলাম, দেখলাম যে তাদের মধ্যে একটা অন্য ধরনের একটা সম্পর্ক ছিল, যেটাকে আমরা প্রেম বা ভালোবাসা এই ধরনের একটা সম্পর্ক গড়ে উঠেছিল রবি ঠাকুরের সাথে। এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করে। তখন আমি রবি ঠাকুরকে বাদ দিয়ে আসলে আমার মনে হলো কি কাদম্বরীকে জানার চেষ্টা করলাম। বইটা থেকে আমরা কাদম্বরীর আধুনিক কাদম্বরীকে পেয়েছি নাকি সেই কাদম্বরীকেই পেয়েছি? সেই কাদম্বরীকে আমি তখন কি মানে ওটা নিয়ে আমি একটা মানে একটা পর্ব লিখেছিলাম ক্যানভাসে। তবে আমাকে এত উৎসাহ দিল যে তুমি এটাকে কেন আরো বড় করো না, বা কাদম্বরীকে নিয়ে একটা আরো অনেকগুলো পর্ব লিখো, একটা বই লিখে ফেলো। তোমার লেখার বইগুলোর সম্পর্কে আমি মানে জাস্ট নামগুলো না, যে নামকরণ করেছো, চিলেকোঠায় চড়ুই পাখি, এটা কি এটার মধ্যে কি চিলেকোঠার সেপাইয়ের কোনো ইয়ে আছে না, নাকি? আমি এখানে এটা একটা গল্প সংকলন, এখানে হ্যাঁ। অনেকগুলো গল্প আছে, 8টা গল্প আচ্ছা আছে আমার এই বইয়ে। তো চিলেকোঠা চড়ুই পাখি নামে একটা গল্প আছে, সেই আচ্ছা। গল্পটা নিয়ে আমি। তো এটা হলো আমার আসলে প্রবাস জীবনে, এটা আমার নিজেরই গল্প বলা যায়, যে আমি যখন বাংলাদেশ থেকে এখানে এসেছি, আমরা যখন এখানে একদম শূন্য থেকে শুরু করি, মাথার উপরে ছাদ, পায়ের নিচে মাটি, মানে আমরা যখন একটা বিদেশে আসি, সবার, আমাদের সবার একই। হ্যাঁ হ্যাঁ। হুম। তখন আমার এই জীবনটাকে আমার আসলে তখন শুরুতে মনে হচ্ছিল যে অন্য কোনো চড়ুই পাখিটা সাধারণত কি করে, অন্য কারোর কোনো একটা বিল্ডিং এ, ভাঙা বাড়িতে বা কোনো নতুন বাড়ির ইসে গিয়ে বাসা করে, তাই না? হুম হুম। আমরা কিন্তু চড়ুই পাখি এভাবেই চিনি, যে বিশেষ বিল্ডিং টিল্ডিং এর হ্যাঁ ভাগ হ্যাঁ। করে তারা বাড়ি তৈরি করে, মানে ঘর বানায়, ওখানে তাদের সংসার। তো আমার তখন মনে হলো যে আমাদের জীবনটা এখানে চড়ুই পাখির মতো। তার মানে প্রবাস জীবনটা তোমার লেখক জীবনের উপরে বেশ প্রভাব ফেলেছে। তোমার অন্যান্য লেখালেখি গুলো কি সেগুলোর মানে প্রবাস জীবনটাকে নিয়ে, এবং প্রবাস জীবনে যে প্রসঙ্গটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো এই প্রবাস জীবনে আমরা নারী হিসেবে আহ সর্বত্রই আমাদেরকে যে সংগ্রাম করে আসতে হয়েছে, এটা হয়তো আমরা কেউ কেউ ভাগ্যক্রমে একটা ভালো পরিবার পেয়েছি, যে পরিবারে আমরা বড় হয়ে উঠেছি, হয়তো আমাদের সেখানে সংগ্রাম করতে হয়নি, কিন্তু নারী হিসেবে আমাদের এই সংগ্রামটা সবসময়ই আছে। তো তোমার লেখালেখির মধ্যে কি প্রবাসী নারীদের যে সংগ্রাম, যে আম, কষ্টটা, বা সফলতার গল্প, সংগ্রামের পরে নিশ্চয়ই সফল অনেক নারীকে আমরা দেখতে পেয়েছি এখানে আছেন, হ্যাঁ, সেগুলো কি তোমাকে প্রভাবিত করে কোনোভাবে, বা তুমি লিখেছো? খুব খুব প্রভাবিত করে। এবং আমার অনেক গল্পেই আহ, আহ, মানে বেসটা এখানকার, যে আমরা ওখান থেকে, মানে দেশ থেকে যারা এখানে আসি, আমরা কিভাবে স্ট্রাগল করে হুম একটা মানে আমাদের লাইফটাকে করি। যেরকম চিলেকোঠার চড়ুই পাখিটা মূলত আসলে আমার নিজেরটাই লিখেছি আমি। এছাড়াও মানে আমার মতো, আমাদের মতো যারা আর কি আমরা দেশ থেকে এখানে আসি, হুম। সেই ধরনের স্ট্রাগলের অনেক গল্প আছে আমার এই গল্প সংকলনগুলোতে। আচ্ছা। লেখালেখি আমাদের যেমন সংস্কৃতি, এই যে আমরা বিদেশে আছি, আমাদের আমরা আমরা বড় হয়েছি দেশে, আমাদের ভেতরে সংস্কৃতিটা, আমরা দেশের সংস্কৃতি নিয়ে এসেছি, কিন্তু তারপর আমাদের নিজেদের একটা পরিবার হয়েছে, সন্তান হয়েছে, সন্তানরা বড় হচ্ছে। তো এই যে মিশ্র একটা সংস্কৃতিতে আমরা কখনো কখনো নিজেদের মতবাদ, নিজেদের সংস্কৃতি বাচ্চাদের উপরে চাপিয়ে দিতে চাই।
তো একজন লেখক হিসেবে তুমি এটাকে কিভাবে বিশ্লেষণ করবে? তোমার লেখালেখিতে কি এটা এসেছে কখনো? বা আমাদের সংস্কৃতি কিরকম প্রভাব পড়ে আমাদের উপরে, সেই বিষয়ে যদি একটু বলো। তো মানে মানে একদম বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা মানে আমরা যখন এসেছি, আমরা তো একটা আমাদের দেশীয় যে বাঙালি সংস্কৃতি, আমরা কিন্তু বড় হয়েছি সেই সংস্কৃতিতে, তাই না? যে আমি বা আমার হাজবেন্ড, আমরা স্বামী, আমরা কিন্তু দুজনেই মোটামুটি একই ধরনের পরিবার থেকে, একই সংস্কৃতি থেকে আমরা একত্র একটা সংসার করেছি, আমরা এখানে এসেছি। কিন্তু আমাদের বাচ্চারা, অনেকের যাদের বাচ্চা এখানে জন্ম নিয়েছে তাদের একরকম, এবং যারা ওখান থেকে বাংলাদেশ থেকে ছেলে মেয়ে নিয়ে এসেছে, ওই বাচ্চাগুলো কিন্তু হয়তো কিছু দেখে এসেছে বাংলাদেশ। আর যাদের জন্ম এখানে তারা কিন্তু বাংলাদেশ দেখেনি। তারা যখন স্কুলে যায় তারা একটা অন্য সংস্কৃতি, বাচ্চাদের সাথে একটা অন্য পরিমণ্ডলে, অন্য ভাষা, তারা ওখানে থাকে কিছুক্ষণ, আবার বাসায় আসে যখন, তখন তাদের একটা বাংলা সংস্কৃতি বা একটা ধর্মীয় আবহাওয়া অন্যরকম। তো আমার মনে হয় এখানকার বাচ্চাদের কিন্তু খুব প্রেশার যায় এটা। আমাদের অনেক বাবা মা কিন্তু একটা করেন যে খুব চেষ্টা করেন বাচ্চাদেরকে নিজেদের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য। এবং ওটার সাথে আরো একটা বিষয় কাজ করে বোধ হয় না, ধর্মটা। আমরা ধর্মীয় যে যেরকম আমি বাস্তব অভিজ্ঞতা বলি, এটা একদম মানে আমাদের আশেপাশে যাদেরকে আমরা দেখি এখানে, তো অনেকে এত প্রেশারাইজ করে বাচ্চাদের যে বিশেষ করে ধর্ম, যেরকম ক্রিসমাস সময় আসলে বলে না, ক্রিসমাসের এগুলা তোমরা ফলো করতে পারবা না, এটা আমাদের জন্য হারাম, বা থ্যাংকস গিভিং, বিভিন্ন এগুলো। কিন্তু বাচ্চাটা কিন্তু প্রেশার হয় এদের বাচ্চাদের জন্য, যে তারা স্কুলে গিয়ে দেখতেছে যে সবাই এটাকে একটা ফান হিসেবে করতেছে, একটা মজা, ক্রিসমাস আসছে বা থ্যাংকস গিভিং আসছে, কিন্তু বাসায় আসলে তারা আবার সেই পরিবেশটা পায় না। তো সব পরিবার কিন্তু একই রকম না, অনেক পরিবার মানিয়ে নেয় যে না, আমরা এখানে থাকি, এখানকার সংস্কৃতির সাথেও আমাদেরকে মিশতে হবে, আমাদের জানতে হবে, আমাদের বাচ্চাদেরকে সুযোগটা তৈরি করে দিতে। বা অনেক পরিবার আছেন কিন্তু গোড়া, তারা কিন্তু বাচ্চাদেরকে আগলে রাখে এটার থেকে, যে যাতে তারা এ ধরনের ইনফ্লুয়েন্স গুলো না পায়। তো হ্যাঁ, এবং এটা ফলাফলটা কিন্তু খুব একটা ভালো হয় না, তাই ভালো। না? হ্যাঁ, মানে আমরা অনেক মর্মান্তিক কাহিনীও শুনতে পাই। বাচ্চাদের যে ডিপ্রেশনে চলে যায়, কেউ 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 হয়তো বা খুব ভালো পড়ালেখাতে ভালো আছে, ভালো করছে স্কুলে, সেখান থেকে সে হয়তো বা তাকে একটা খারাপ পথে চলে যেতে হচ্ছে, এবং বাবা মার মধ্যে স্ট্রাগল হচ্ছে, অনেক ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাচ্ছে। মেরুকরণটা খুব সম্ভব না, মানে মেরুকরণটা করাটা খুব কঠিন, যেটা আমার কাছে মনে হয়। আমাদের যে আমরা যে সমাজ ব্যবস্থা থেকে এসেছি, যে সংস্কৃতিতে বড় হয়েছি, আমাদের বাচ্চাদের উপরে যে আমরা একটা প্রেশারাইজ করছি, তাদেরকে আমরা যে স্বাধীনতা দিচ্ছি না তাদের নিজেদের মতো বেড়ে ওঠা, দুটো জিনিস শিখিয়ে তাদেরকে, তারা নিজেদের থেকে যেটাকে নেয়, যেভাবে নেয় সেটা বোঝানো আছে আমাদের অনেক পরিবারেই খুব সুন্দরভাবে হচ্ছে। অনেক পরিবারেই দেখা যাচ্ছে যে গোঁড়ামির জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে হারাচ্ছি। তো আমাদের সবারই মোটামুটি লেখার একটা আগ্রহ থাকে, বা মনের ভেতরে থাকে যে আমিও কিছু লিখবো, ভালো কিছু লিখবো। তো সেই যারা লিখতে চায় তাদের জন্য তোমার কি কিছু কথা, উপদেশ বলবো না, আম, কি বলবো আমি ঠিক জানি না, তুমি কি বলতে চাও তাদের জন্য? তাদের জন্য আসলে আমি মানে আমার কথা শেয়ার করতে পারি। যেরকম আমি যেভাবে লিখি, আমি মনে করি যে আমি যখন কারোর সাথে, যে তোমার সাথে কথা বলতেছি, বা অন্য আরেকজনের সাথে আমি যখন গল্প করি বা বাইরে যখন যাই, তখন আমি এটা আমি স্বাভাবিকভাবে মানে ন্যাচারালি আমি মানুষকে স্টাডি করতে পছন্দ করি। আচ্ছা, তোমার সাথে যখন কথা বলি বা অন্য কারোর সাথে কথা বলি, আমি খেয়াল করি যে মানুষটা কিরকম, তার চরিত্রটা কিরকম। আচ্ছা, তো আচ্ছা। বা আমি যখন, আমরা কিন্তু যখন ট্রেনে উঠি বা রাস্তায় যাই, যেতে যেতে কিন্তু অনেক পথচারী বা পাশে বসে একজনকে দেখি, তাই না? সে হয়তো ফোনে একজনের সাথে কথা বলতেছে, হয়তো
তার হাজবেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে বা ছেলে আছে বা কেউ না কেউ আছে, তখন এই যে একটা গল্পটা আমরা একটা গল্পের একটা খণ্ড আমরা কিন্তু পাই, তাই না? তো লেখক যে মানে এটা কিন্তু ন্যাচারালি আসে, ওই গল্প, ওই যে ছোট্ট একটা জিনিস আমি তার একজন কাছ থেকে শুনলাম, ওইটা ধরে আমি একটা গল্প লিখতে পারি। বা আমাদের পরিচিত গণ্ডির মাঝে আমরা কত পরিবারকে দেখি, তাদের একটা সুখ দুঃখ দেখি বা তাদের একটা ভাঙা গড়া দেখি, সেটা থেকে আমি যদি পর্যবেক্ষণ করি আর কি, যেটাকে মানে লেখকের এটা বেশি থাকা দরকার বা ন্যাচারালি অনেকের বেশি থাকে যে পর্যবেক্ষণ ক্ষমতা, স্টাডি করা। আচ্ছা। তখন সেখান থেকে একটা গল্প মাথায় চলে আসে। যে আমরা কিন্তু অনেক যে গল্প লিখি বা আমি নিজে যখন লিখি, যে অনেক বন্ধুদের বা জানাশোনাদেরই একটা কিছু আমি হয়তো জানলাম তাদের, কাহিনী নিয়ে তুমি, হ্যাঁ, সেখান থেকেই গল্প তৈরি করো। সেখান থেকে গল্প তৈরি করি। সেটা তো ছোট একটা উৎস হতে পারে বা অনেক জানাশোনাও হতে পারে। এবারের বই মেলাতে তোমার বই প্রকাশিত হয়নি, সেটা 2020-20 মনে হয় সর্বশেষ হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে কুড়িতে যখন বইমেলায় মানে আমি বই বের করি, আমার এই বইটা আমি বের করেছিলাম, আবর্তন। হুম হুম। এটা এটা 14টা পুরস্কার পেয়েছে বইটা, হ্যাঁ। এটা 14টা গল্প আছে। আচ্ছা। তো এটা করতে যখন যায় তখন কিন্তু কোভিড শুরু হয়ে যায় মার্চে থেকে। হুম হুম। তারপরে আমাদের সব ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ হয়ে যায়, তা আমি আটকা পড়ে গেছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 মাসের জন্য যে আমাকে 6 মাস থাকতে হয়েছিল। আহা। তারপরে চলে আসার পরে এসে আবার নিজের কোভিড হলো, মানে আমি হুম রেস্কিউ ফ্লাইটে এসেছিলাম যে হুম হুম। থেকে, ঢাকা থেকে আমি এখানে। আচ্ছা আচ্ছা। হুম হুম। তা আমার নিজেরও কোভিড হয়, মানে আমি ফ্লাইটে এটার উপরে ইনফেক্টেড। কিছু লিখেছো কোভিড নিয়ে? কোভিড না, নিজের নিজের অভিজ্ঞতা নিয়ে কিছু লেখার ইচ্ছে আছে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আচ্ছা। লিখি দেয়, মানে গল্প টল্প লিখি দেয়, কিন্তু এইভাবে লিখেছি আমার মানে নিজের হ্যাঁ, যে ওটা ফেসবুকে হয়তো, হ্যাঁ। ফেসবুকে এভাবে হ্যাঁ। লিখেছি। আচ্ছা। তো আম, তোমার তোমার নিজেকে তুমি লেখক হিসেবে কোথায় দেখতে চাও? মানে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, কি কি বিষয়ে লেখার ইচ্ছে আছে? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তোমার কথা দিয়ে শেষ করি। তো লেখক হিসেবে নিজেকে কোথায় দেখতে চাও? আসলে আমি কোথাও নিজেকে কোথাও দেখতে চাই না, আমি মনে করি না আমি সেই পর্যায়ের বা সেই ধরনের কোনো লেখক। তবে আমি মনে করি আমার যতটুকু ভাল লাগে বা আমার যত মানে নিজের সময় কাটানোর জন্য বা হুম। যে জিনিসগুলো আমাকে আকর্ষণ করে সেগুলো নিয়ে লিখবো। আম, পরিকল্পনাও আছে যে আমি কিছু পাণ্ডুলিপি মোটামুটি তৈরিও করেছি কয়েকটা, যে আচ্ছা এবছরই আমার প্ল্যান ছিল আমি যাব দেশে, তো আচ্ছা। এবছর তো যাওয়া হলো না, হয়তো আশা করি আগামী বছরে একটা কি দুটো বই আসবে আর কি। সবশেষ প্রশ্ন, সেটা হচ্ছে একজন নারী লেখক হিসেবে নারীদের প্রতি তুমি নিজেকে দায়বদ্ধ মনে করো কিনা, বা নারীদের যে আম, যেটা আগেও করেছিলাম প্রশ্নটা, তাদেরকে নিয়ে লেখার কিছু ইচ্ছে আছে কিনা? নারীকে নিয়ে মানে ঠিক কি বলবো, কারণ আমি তো আমি খুব নারীবাদী, তো অবশ্যই নারী স্বাধীনতাও বিশ্বাস করি, কিন্তু আমি খুব কট্টর নারীবাদী ভাবি না নিজেকে। আমি মনে করি যে আহ, নারী, আমি তো নারীদের স্বাধীনতা, আমি স্বাধীনভাবে চলতে চাই, অন্য নারীরও স্বাধীনভাবে যাতে চলতে পারে নিজের আহ, আত্মসম্মানটা বজায় রেখে, সেটা সাপোর্ট করি এবং চেষ্টা করি নিজেকেও সেইভাবে মেনটেন করতে, যে আমি আমার মতো যেন আমার কথা বলতে পারি, আমার যা ইচ্ছা করতে পারি, অন্তত এরকম স্বাধীনতাটা তো আমি অবশ্যই চাই, কিন্তু আমি পুরুষ বিদ্বেষী না আর কি, যে আমার বাসায় যে পুরুষরা আছে, আমার 2 ছেলে, আমি কিন্তু তাদের ভালোবাসি, আমার ছেলে বন্ধু। অবশ্যই অবশ্যই। না, আমরা হ্যাঁ। হুম, হুম। নারীবাদী মানে কিন্তু আমরা পুরুষ বিদ্বেষী না। না, অবশ্যই নয়, আমি সেটা বলিনি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের অনেকে অবহেলিত, অনেকে অনেক কষ্টে আছে, অনেকে নিজের কথা বলার অধিকার নেই হয়তোবা। তো তাদের জন্য যে আমাদের পথটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, সেটার ব্যাপারে অনেক সময় লেখনির মাধ্যমে, যেমন তুমি আমরা শুরুর আগে আমরা দুজনে আলাপ করছিলাম আগুন মুখা মেয়ের কথা, হ্যাঁ, নূরজাহান বোসের কথা। তো এরকম
আহ, তিনি নিজে ভোগ করে এসেছেন ওই সময়টাকে, অত্যাচারিত হয়ে এসেছেন তিনি। তো তারপরে তিনি তার অভিজ্ঞতার কথা লিখেছেন, এবং তিনি তার মতো যারা এই এর মধ্যে দিয়ে এই আহ, জীবনটাকে যাপন করে এসেছে তাদের জন্য উনি কাজ করছেন। তো আমি সেটাই বলতে চেয়েছিলাম যে তোমার ওই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা। হ্যাঁ, সুযোগ আমার পরিকল্পনা আছে, সুযোগ পেলে আসলে আমি করতে চাই যে মেয়েদের জন্য কিছু যদি করতে পারি, যে যারা আসলে ভুক্তভোগী বা হুম। যারা এখনো জীবনটাকেও সেইভাবেই করতে পারতেছে না, যে অনেকে আছে না আমাদের দেশে, বিশেষ করে কিন্তু শিক্ষিত নারীরও কিন্তু আহ, অনেক অত্যাচারিত, হ্যাঁ, এবং এবং তারা বলতে পারে না। হ্যাঁ। ওই মানসিকতাটা কিন্তু আমাদের দেশে অনেক আগাচ্ছে মেয়েরা, কিন্তু তারপরেও কিন্তু আমরা অনেক অবহেলিত, তাই না? এবং সেই মানসিকতাটা তৈরিও হয় না যে একটা শিক্ষিত মেয়ে ডাক্তার, আমি জানি, আমরা আমরা হুম। জানি কিন্তু আমাদের দেশে অনেক ডাক্তার মেয়েও কিন্তু অত্যাচারিত। অনেক ঘটনা আছে আমাদের এখানে, জানো নিশ্চয়ই তুমি, যে এক ডাক্তার মেয়ের চোখ তুলে ফেললো। হুম। 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 সে কিন্তু শুরু থেকেই জানতো এটা একটা নির্যাতিত হচ্ছে সে, কিন্তু তারপর কিন্তু সেই সংসার থেকে বেরোতে পারেনি। এই যে এই সাহসটুকু কিন্তু সমাজ আমাদের দেয় না, পরিবার না। দেয় না কিন্তু, তাই না? তা এটা কিন্তু আমাদের শেখার দরকার আছে, সেটাই, সেটাই। এটা কথা বলার দরকার আছে। প্রবাসী জীবন যাপন করছি, যদিও বড় হয়েছি আমাদের দেশে, আমাদের শিক্ষা সবকিছু দেশে অনেক দিন ধরে আছি। এদেশে আমরা আমাদের অভিজ্ঞতার ঝুলিতে অনেক গল্পই জমা হয়েছে। এবং একজন লেখক হিসেবে যেহেতু তোমার কথা শুনছি, তোমার লেখালেখিতে এই প্রবাস জীবনটাকে তুমি এনেছো কিনা কখনো? হ্যাঁ, এনেছি, কারণ আমি যেহেতু আমি নিজেও এখানে একজন অভিবাসী মানুষ, এবং এখানে আমরা যখন কাজ করতে যাই বিভিন্ন ইসে আমাদের অনেকের সাথে পরিচয় হয়, অনেক অভিবাসী মানুষের সাথে পরিচয় হয়, এবং এদের জীবনগুলো কিন্তু খুব আমাদের, বিশেষ করে আমাকে খুব আহ, আকর্ষণ করে। যেরকম শুধু আমরা বাঙালি না, এখানে ইউরোপ থেকে অনেক অভিবাসীরা এসেছে, তাদের সাথেও আমরা কাজে কর্মক্ষেত্রে যে বা বিভিন্ন কারণে তাদের অনেকের সাথে পরিচয় হয়। তো আমার এখানে এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো, তিনি অবশ্য আমেরিকান, একজন আমেরিকান লয়ার। তো ওনার সাথে গল্প করতে গিয়ে আমি একদিন জানতে পারলাম যে ওনার মা হলোকাস্ট সার্ভাইভার। সে হিটলারের ওই যে নাৎসি বাহিনীর ওই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল, মানে ছিল, তারপরে সেখান থেকে সে ভাগ্যক্রমে ছাড়া পেয়েছে, তারপরে আমেরিকায় এসেছে। তো ওনার সেই গল্পটা শোনার পর আমার এত আগ্রহ হলো যে ওনার সাথে একটু পরিচিত হয়ে এই গল্পগুলো, ওনার সেই অভিজ্ঞতাটা একটু শুনি। তখন আমি তাদের সাথে সেই একটু পরিচিত হলাম, তাদের পরিবারের সাথে, এবং সেই ভদ্রমহিলার সাথে যিনি হিটলারের কনসেন্ট্রেশন এসে ছিল, ক্যাম্পে ছিল। তারপরে তার যে মানে এত করুণ সেই গল্প, এত বিভৎস টর্চারের ভিতর দিয়ে তাদের হয়েছে, যে তারপর তারা এখানে এসেছে। তো তখন আমাকে মনে হলো কি এই জিনিসটা আমি আমার একটা গল্পে তুলে ধরি। আচ্ছা, আমি আমার তোমার বইয়ের কাভারটা একটু দেখাও। হ্যাঁ। যে এক। এক মোহনার জীবন, এই গল্পটা আচ্ছা। লিখেছি, উপন্যাস এটা। তো এখানে আমি তার তার নামটা আমি এখানে দিইনি, এখানে লুসি নামে একটা চরিত্র আছে, এসে যে হলোকাস্ট সার্ভাইভার। সে এখানে আসার পরে তার ছেলে, মানে আমার গল্পে আমি তার ছেলেকে এনেছি। তারপরে আমার এখানে আমি যেখানে কাজ করতাম চেলসিতে, তো সেখানে অনেক সমকামী যারা, মানে অনেক গে এবং লেসবিয়ান মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। তখন আমার মনে হলো কি এগুলো নিয়ে আমরা আসলে কথা বলি না, বিশেষ করে আমাদের দেশে একটা ট্যাবু, তাই না? যে সমকামিতা নিয়ে আমরা কথা বলতে ভয় পাই, কিন্তু এটা তো একটা বাস্তব। তখন আমি ওখানের কয়েকটা চরিত্র যাদেরকে আমি চিনি, যাদের সাথে আমি কথা বলি, যাদের জীবন সম্পর্কে জানি, তো সেখানেরও কয়েকটা চরিত্র আমি এই উপন্যাসে আনলাম। আচ্ছা। তো সবকিছু মিলে এখানে সেই মানে আরো অভিবাসী মানুষ, যারা অনেকে ভারত থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে, আয়ারল্যান্ড থেকে এসেছে, জার্মানি থেকে এসেছে, অনেক মানুষ, মানে অনেকগুলো চরিত্রকে আমি এখানে এনেছি এই উপন্যাসে। তো এটা আমার নিজের কাছে আমার মনে হয় আমার খুব প্রিয় একটা উপন্যাস, যে আমি। আচ্ছা, তো তোমার লেখা বইগুলো এবার বইমেলাতে পাওয়া যাচ্ছে তো নাকি?
আমি বাংলাদেশে আমি জানি না, আমার প্রকাশকদের সাথে আসলে আমার হুম। সেভাবে এখনো মানে তারা কিছু জানায় না যে আমার বই আছে কিনা, কটা বিক্রি আচ্ছা, হয়েছে, তো এটা আমি আমরা আমরা এখানে দেখতে পাবো? হ্যাঁ এবার এখানকার বই মেলাতে থাকবে? হ্যাঁ থাকবে। তো এটাই আর কি, আমি অভিবাসী জীবন শুধু আমাদের না, আমি অন্য দেশের অভিবাসীদের জীবনও আহ, খুব কাছের থেকে লক্ষ্য করি, দেখেছি। দেখি এবং হুম। আমার লেখায় তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, তুমি তাই বলছিলে যে তুমি পর্যবেক্ষণ করো এক একজনকে। হ্যাঁ, হ্যাঁ, আমি এবং খুব আমি ভালো। আমাকে তুমি কি দেখলে সেটা আমি পরে শুনে নেব। এটা আমি ন্যাচারালি করি, কিন্তু শুধু করি ন্যাচারালি, আমি মানুষকে আহ, দেখতে পছন্দ করি, মানুষকে জানতে ভালো লাগে। আচ্ছা, ওটা আমরা পরে কথা বলে নেব। তো আচ্ছা, ঠিক আছে, যারা শেলির বই সংগ্রহ করতে চান তারা তার সাথে মেসেঞ্জারে ইনবক্সেও যোগাযোগ করতে পারেন, অথবা তার যে বইমেলা হচ্ছে, আমাদের 21-এর বইমেলা হচ্ছে, এবং পরবর্তীতে যে মুক্তধারার যেটা হবে মে মাসে নিউ ইয়র্কের বইমেলা, দুটো মেলাতেই আপনারা হয়তোবা সংগ্রহ করে নিতে পারেন। অনেক ধন্যবাদ কবিতা, থ্যাংক ইউ। শেলি, ভালো লাগলো খুব কথা বলে। আর আশা করছি যে তুমি লেখক হিসেবে তোমার আরো সমৃদ্ধি ঘটুক, তোমার ইচ্ছেগুলো যেন পূরণ হয়, সেটা তো অবশ্যই আশা করছি। এবং সেই সাথে তুমি যেন আমাদের যারা অবহেলিত আছেন তাদের পাশে এসে দাঁড়াতে পারো তোমার লেখনির মাধ্যমে, সেটাও আশা করছি। আমার দর্শকদের জন্য যদি কিছু বলতে চাও বলতে পারো। আহ, চেষ্টা তো অবশ্যই করব আমি, যে আমাদের যদি আমার মানে সুযোগ হয়, সামর্থ্য হয় মেয়েদের জন্য কিছু করা, অবশ্যই সেই ইচ্ছে থাকবে। এবং কবিতার সাথে এই যে একটা অনুষ্ঠান, আমি মাঝে মাঝে অনেকগুলো অনুষ্ঠানই দেখেছি তোমার, যে তুমি এই অনুষ্ঠানটা অনেক দিন ধরে করছো। তো আমি কখনো আশা করিনি তুমি আমাকে ডাকবা, কিন্তু ঢাকায় আমি খুবই আনন্দ পেয়েছি, একদম খুব ভালো লেগেছে। তোমার দর্শকদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, এবং তোমাকেও তো ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদও জানাচ্ছি না, আমার অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আশা করি তোমার সাথে আবার দেখা হবে, হয়তো কোনো হ্যাঁ, বিশেষ নিশ্চয়ই। দেখা হবে। ভালো থাকো। আর দর্শকদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের কথা আপনারা যারা শুনছেন এবং দেখেছেন আমাদের অনুষ্ঠানটা, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এবং আমাদের দেশে একটা খুব ভালো একটা কিছু হোক, একটা ভালো সরকার গঠন হোক, দেশের মানুষ শান্তিতে থাকুক, এটা আমাদের সবার চাওয়া। সবাই আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ শেলি, আমিও সেটাই আশা করছি। শুধু দর্শক, আপনাদের এতক্ষণ শুনছিলেন খুব ভালো একজন মানুষের, খুব ভালো একজন লেখক, এবং যিনি দেশকে ভালোবাসেন তার কথা। তো আপনাদের পছন্দের আরো একজনকে নিয়ে খুব শীঘ্রই আসছি। সেই পর্যন্ত সবাই কবিতার সাথেই থাকবেন। ধন্যবাদ।